মানে দেশের পরিস্থিতি আমরা সবাই দেখছি যে রামিসা হত্যার পরে আইনের শাসন নিয়ে বেশ প্রশ্ন উঠেছে দেশের মানুষের মনে, যে আমাদের দেশে আইনের শাসন ব্যবস্থা আসলেই আমরা রক্ষা করতে পারছি কিনা, সরকার কতটা তৎপর, কি ব্যবস্থা গ্রহণ করছেন এবং দেশের মানুষ কতটা ভরসা করতে পারছে বর্তমান সরকারের উপর। এরই প্রেক্ষিতে রামিসা হত্যার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ একটি মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন যে রামিসা ইস্যুতে একটি মহল আইনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করছে। রামিসা ইস্যুতে যারা সড়ক অবরোধ করেছে, দেশে ঘোলাটে অবস্থা সৃষ্টি করছে, তারা কিন্তু মানুষের অধিকার নিয়ে, সুযোগ সুবিধা নিয়ে কথা বলে না। যারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে তাদের বিরুদ্ধে সজাগ থাকার কথা তিনি বলেছেন। মাহবুব আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ এবং হত্যার ঘটনায় যে গণ অসন্তোষ আমরা দেখলাম গত কয়েকদিন ধরে, এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ, শুভেচ্ছা। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র একটি পরিসংখ্যান দিয়েছে যে ২৬ সালের প্রথম ৪ মাসে অন্তত ৫৬ জন ১২ বছরের কম বয়সী শিশু যৌন সহিংসতার শিকার হয়েছে। এই একই সময়ে ১৮০টি ধর্ষণের ঘটনা রিপোর্ট হয়েছে, যার মধ্যে ৮১ জন ভুক্তভোগীর বয়স ১৮ বছরের নিচে। আর সবচেয়ে যেটা খুবই উদ্বেগজনক খবর, যে মাত্র ১১ দিনের ব্যবধানে, অর্থাৎ ১ থেকে ১১ মে পর্যন্ত তারা বলেছে ১৮টি ধর্ষণের ঘটনার রিপোর্ট হয়েছে, যার মধ্যে ১১ জনই অপ্রাপ্তবয়স্ক। আপনি দেখুন যে এই যে পরিস্থিতিটা, এটা আসলে কোন ভাষায় বললে এর ভয়াবহতাটা বোঝা যাবে। মানে এর এত চরম এত খারাপ পরিস্থিতি আমাদের খুব নিকটতীতে হয়নি। গত ২-৩ বছরের পরিসংখ্যানও যদি আপনি দেখেন যে এইরকম ভাবে এত খারাপ অবস্থাটা হয়নি। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যেটা বলছেন সেটা স্বাভাবিক তার জায়গা থেকে, এবং মাত্র একটি সরকার কাজ শুরু করেছে। এই সময়ে একেবারেই একটি অনাকাঙ্ক্ষিত এই ধরনের সামাজিক বিপর্যয় আমরা বলতে পারি, এবং সেটা কিন্তু একদিনে ঘটেনি। এই যে বিপর্যস্ত একটা মানসিক পরিস্থিতি, এটার নানান রকম কারণ আছে, এবং সবচেয়ে বড় কারণ আমার কাছে যেটা মনে হয় যে আইনের শাসনের অনুপস্থিতি। আচ্ছা, যদি কেউ কোনো অপরাধী মনে করে যে আমি অপরাধটা করলে আইনের মুখোমুখি হবই, তাহলে কিন্তু সেই অপরাধ সে সহজে জড়ায় না এবং সেটা কমে আসে। হাসনাত আব্দুল হাই আমাদের একজন খুব বয়স্ক লেখক, তিনি ৯০ বছরে পা দিলেন গত ২৭ তারিখে। তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন গতকালকে যে আমার ৯০ বছরের জীবনে আমি কখনো দেখিনি কোনো ধর্ষকের ফাঁসি হয়েছে। আচ্ছা, অর্থাৎ তিনি জানাচ্ছেন যে ৯০ বছরে তিনি কোনো ধর্ষকের ফাঁসি হতে দেখেননি। এখন আমরাও তো দেখিনি। আপনার মনে পড়ে যে অন্তর্বর্তী সরকারের সময়ের বেশ চাঞ্চল্যকর ঘটনা, সম্ভবত মেয়েটার নাম ছিল আসিয়া। তার আগে তনু হত্যাকাণ্ড, তার আগে নানান রকম বেশ সারা জাগানো অনেকগুলো ধর্ষণ এবং হত্যার ঘটনা আছে, কিন্তু আরেকটি ঘটনা এসে যেন সেটাকে ম্লান করে দেয়। এবং সেই জায়গাতেই আমরা যে আইনের শাসনের অনুপস্থিতির কথা বলি, তার সাথে সাথে রাজনৈতিক প্রভাবের কথাও আমাদের বলতে হয়। অধিকাংশ ক্ষেত্রে রাজনীতি বা প্রশাসনিক যে প্রভাব, সেটা কিন্তু এক ধরনের কর্তৃত্ব করেছে, এবং এইটা এক ধরনের পুরুষতান্ত্রিক যে মানসিকতা, সেই পুরুষতন্ত্র মানে এক ধরনের পেশি শক্তি, এক ধরনের আইন না মানার যে একটা আকাঙ্ক্ষা, এবং সবসময় নিজেদের প্রভাব বলয়ের মধ্যে রাখা, সেটা রাজনৈতিক অবশ্যই প্রশ্রয়ের মধ্যে আছে। আপনারা খেয়াল করে দেখবেন সেই জাহাঙ্গীরনগরের ৯৮-এর যে মানিকের সেঞ্চুরি, ছাত্র লীগের হয়ে সেই ঘটনাটা ঘটায়, এবং তারপরে গত মঙ্গলবারের আগের মঙ্গলবারে জাহাঙ্গীরনগরে আবার ঘটনা ঘটেছে, সেই ধর্ষণের ঘটনাই ঘটেছে। তার মানে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেমন ঘটছে, আরেকটি ঘটনা ঘটছে মাদ্রাসায়, অহরহ ঘটনা ঘটছে যে বলাৎকারের ঘটনা শিশুদের। ঘটনাগুলো তো নতুন না, আসলে ২০ মে পর্যন্ত, এই বছরের ১ তারিখ থেকে ২০ মে পর্যন্ত ১১৮টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। ১৭ জন শিশুকে ধর্ষণের পর ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই বক্তব্য, আসলে এটি কি সামাজিকভাবে বা রাজনৈতিক কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই প্রতিবাদ, নাকি আসলে মানুষের ভেতর থেকে প্রতিবাদটি উঠে আসছে? এটা আসলে মানুষের ভেতর থেকেই প্রতিবাদ উঠে আসছে। এটা তো প্রতিবাদ মানুষ বিভিন্ন সময়েই করে,
আপনি বিভিন্ন নাগরিক যে প্রতিবাদগুলো হবে, এটাই তো স্বাভাবিক, প্রতিবাদই তো হওয়া উচিত। কিন্তু প্রতিবাদের সঙ্গে এই কারণগুলো সন্ধান করা এবং এই কিছু কিছু উদ্যোগের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করা উচিত। আপনি দেখুন যে জেন্ডার সংবেদনশীলতার যে বিষয়টি আমরা বলি, সেটা কিন্তু আমাদের পাঠ্য তালিকায় বহু বছর ধরে নেই। বহু বছর মানে কি, আসলে নেই। এমনকি আমাদের যে মাদ্রাসার শিক্ষা কারিকুলামের কথা আমরা বলি, সেখানে কিন্তু নানান ধরনের অনিয়ম যে ধরনের ঘটনাগুলো ঘটে, সেটার বিরুদ্ধে কোনো প্রতিবাদও আমরা দেখতে পাই না, কোনো পর্যায় থেকে প্রতিবাদ দেখতে পাই না। প্রতিবাদ দেখলেই বলা হয় আপনারা তো মাদ্রাসা বিরোধী। ঠিক মাদ্রাসা বিরোধী, কিন্তু বিরোধিতা থেকে কথাটা আসছে না, যেহেতু ঘটনাগুলো বেশি ঘটছে। আবার এই যুক্তিও দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ে তো ঘটনা ঘটে, তাহলে কি আপনারা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে চান? আসলে বিশ্ববিদ্যালয় আমরা বন্ধ করে দিতে চাই না, কারণ বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতিবাদ হয়, প্রতিরোধ হয়। মাদ্রাসায় কিন্তু সেভাবে হচ্ছে না। কাজে এই সব কিছু মিলিয়ে এটা একটা খোল নলচে বদলে ফেলতে হবে। আবারও আসবো আপনার কাছে মাহবুব আজিজ। আল মামুন রাসেল, আপনার কাছে আসতে চাই একই প্রসঙ্গে। এই যে প্রধানমন্ত্রীর এই বক্তব্য, এটিতে এই বক্তব্যকে কেন্দ্র করে এই ইস্যুতে সড়ক অবরোধ করে ঘোলাটে পরিস্থিতি তৈরি করেছে তিনি যে বলেছেন, তা আসলে কি আপনি এটাকে ঘোলাটে পরিস্থিতি হিসেবে দেখেন কিনা, বা রাজনৈতিক ফায়দা লোটার জন্য মানুষজন এসে রাস্তায় জড়ো হচ্ছে, প্রতিবাদ করছে, এভাবে দেখেন, নাকি আসলেই দুটির মধ্যে কোনো অন্য সূক্ষ্ম রেখা রয়েছে যেটিকে আলাদা করে? দেখেন, প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, এটা আমি মনে করি রাজনৈতিক বক্তব্য। কারণ আপনি জানেন এই যে ঘটনাটি ঘটেছে, একটা শিশুকে দর্শন করে তার গলা কেটে হত্যা করা হলো, এটার মানুষের মধ্যে রক্তক্ষরণ। আমার মনে হচ্ছে এমন কোনো মানুষ নেই, বিবেকবান যদি মানুষ হয়, পশু ছাড়া, প্রত্যেকে রক্তক্ষরণ হবে। এই রক্তক্ষরণের বহিঃপ্রকাশ কি? মানুষ হয়তো রাস্তায় নামবে, প্রতিবাদ করবে। আপনি দেখেছেন এই হত্যাটা হওয়ার পরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে দ্রুত বিচার করলে যদি অবিচার হয়ে যায়, এটা কি মধ্যযুগীয় যুগে আমরা অবস্থান করছি? তার মানে কি স্বরাষ্ট্রমন্ত্রী? আবার বিএনপির এক নেতা দুদু সাহেব বলছেন যত আকাম করছে সব জামাত করছে। তার মানে কি আপনি অপরাধটাকে সরানোর জন্য বা তাকে শাস্তি থেকে সরানোর জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আপনি দিচ্ছেন। আপনি দেখেন আছিয়াকে হত্যা করা হয়েছে গত বছরে মার্চ মাসে, প্রায় আজকে 1.5 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু রায়টা এখনো পর্যন্ত কার্যকর হয়নি, বা এটা ওই আপিলে ঝুলে আছে। আছিয়া যখন ভিক্টিমাইজ হয়েছিল, তখন এই 30 দিনের মাথায় 15 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। 190 দিনের মধ্যে যে বিচার হবে সেটা 180 দিনে যে বিচার হওয়ার কথা সেটা 90 দিনের মধ্যে নিয়ে আসা হয়েছে। কিন্তু এখন 1.5 বছর ধরে এটা ঝুলে আছে। এখন কোনো মাগুরার সে ঘটনা এখন কিন্তু চুপচাপ, কোনো আওয়াজ নেই। নতুন করে যে এখন এই যে ঘটনাটা, রামিসার ঘটনাটা আসলো, আপনি প্রথমেই বললেন বিচারকে আমাদের বিচারের গতিতে আগাইতে হবে, কিন্তু এখন কেন বললেন একদিনের মধ্যে আপনি চার্জশিট দিতে পারবেন? যে ঘাতক তাকে ধরা হয়েছে, সে 164 দিয়েছে, কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছে। সে নিজে বলেছে আমি কিভাবে হত্যা করেছি, সে এই ভয়ঙ্কর দৃশ্য সে নিজে প্রকাশ করেছে, ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছে। তারপরেও আপনি চার্জশিট দিতে কেন লেট করবেন? এই যে সমস্যা, দেখেন সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে কি জানেন, আমাদের এ পর্যন্ত যতগুলো শিশু রেপ হয় তার মধ্যে 3 থেকে 5% মামলাতে যায়। আর এই পর্যন্ত আমাদের বাংলাদেশে রেপ মাত্র 0.37% কনভিক্টেড হয়েছে, 0.37%। তার মানে এই যে জাস্টিস, আমরা সবসময় একটা কথা বলি না, জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাইড। জাস্টিস যখন ডিলেড হয় তখন অটোমেটিকলি ডিনাইড হয়ে যায়। মাত্র 0.37%, আপনি চিন্তা করেন। তার মানে 10,000-এর মধ্যে 37 জন তার সাজা হয়েছে, 10,000-এর মধ্যে 37 জনের শাস্তি হয়েছে এই পর্যন্ত। এখন এবং কি আপনি 554টি মামলা এখনো পর্যন্ত শুধু ডিএনএ টেস্টের অভাবে এখনো পর্যন্ত মামলা ঝুলে আছে। আমাদের মাত্র 2টা ডিএনএ টেস্ট ল্যাব আছে, একটা ল্যাব আছে ঢাকা মেডিকেলে, একটা ল্যাব আছে সিআইডি। এই যে ল্যাবের অভাব, আমরা তো মূল জায়গায় কেউ হাত দিই না। এই যে বিচারগুলো ডিলে হয় কেন? শুধুমাত্র ডিএনএ পরীক্ষার জন্য আমাদের সেই ল্যাব তৈরি করা হচ্ছে না। সরকারকে সেই জায়গায় হাত দিতে হবে, ল্যাব তৈরি করতে হবে। ল্যাব যখন আপনি তৈরি করবেন তখন এই যে ডিএনএ গুলো খুব দ্রুত হবে, বিচারটা খুব দ্রুত হবে। কিন্তু আপনি যখন এটাকে রাজনৈতিক বক্তব্য দিয়ে এটা অন্যদিকে নিয়ে যাবেন, তখন হচ্ছে আইনের শাসন। আইনের শাসনটা মানে কি? আমরা রুল অফ ল বলতে আমরা কি বুঝি? যা আমাদের সংবিধানও 27 এবং 38 বলা আছে যে সমতার, মানে আইনের দৃষ্টিতে সকলেই সমান। কিন্তু আলটিমেটলি এই যে রিসেন্টলি যে ঘটনা ঘটে, শুধু রামিসার ঘটনা না, রিসেন্টলি যতগুলো মব হয়েছে,
থানাতে ডাকসুতে থানাতে যে মব হয়েছে। জি, আপনি আমি পরবর্তীতে- রামিসা হত্যা ইস্যুতে একটি মহল আইনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি যে কথাটি বলেছেন যে অন্যায়কারীকে শাস্তি দিতে হলেও কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হয় এবং প্রচলিত আইন ও বিচার ব্যবস্থায় রামিসা হত্যার মতো সংবেদনশীল যে মামলাগুলো সেটি দ্রুত বিচারের ক্ষেত্রে আইনি চ্যালেঞ্জ যেগুলো রয়েছে, আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে এই বিষয়ে কি বলবেন, কি প্রতিবন্ধকতা আমি তো রয়েছে? সবচেয়ে এই যে বড় ল্যাব টেস্টের কথা বললেন এবং সবচেয়ে বড়- চার্জশিট বললেন, হ্যাঁ সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আপনার ডিএনএ, যেটা জি এমনকি আপনি জানেন 2025 সালে আমাদের যে অধ্যাদেশ করা হয়েছে সেটাকে ডিএনএ পরীক্ষাকে বাদ দেওয়া হয়েছে। তার মানে কি আপনার মাথা ব্যথা হবে, মাথা কেটে ফেলবেন, আপনি যদি ডিএনএ না করেন তাহলে তো আপনি অ্যাকচুয়াল আসামিটাকে আপনি এটা বের করতে পারবেন না। আচ্ছা, কিন্তু একটা আপনি গেল ডিএনএ DNA থেকে বাদ test। দেওয়ার তো বিষয় না, বিষয় হচ্ছে আপনাকে ল্যাব তৈরি করতে হবে। আপনাকে ডিএনএ ল্যাবগুলো অনেক বেশি ল্যাব তৈরি করতে হবে। সিআইডি মাত্র 2টা ল্যাব আছে পুরো বাংলাদেশে, চিন্তা করতে পারেন আপনি। এতগুলো ঘটনা ঘটছে এই বছরে 2025 সালে 745টা ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু যে মামলার আপনার যে গত রায় বছর- হয়েছে আসিয়া মামলার, আমরা যেটা জানি যে রায় হয়ে গেছে, অ্যাপিলের ডিভিশনে এখনো পর্যন্ত ঝুলে আছে, তাহলে রায় হয়ে যাওয়ার পরও তো সেটি কার্যকর হচ্ছে না। এটাই বিষয়। আমরা তো এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললো দ্রুত বিচার করলে অবিচার করা হবে, কিন্তু আমাদের আপনি দেখেন কারো যদি মৃত্যুদণ্ড হয় শুধুমাত্র ডেথ রেফারেন্সটা পেতে 2-3 বছর লেগে যায় আপনার। তার মানে যে আপিল করবে, আপিলের পরে রিভিউ হবে, এই যে প্রক্রিয়াগুলো তো দ্রুত করতে হবে। আপনি যদি স্পেশালভাবে আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের ডিটারেন্ট পানিশমেন্টে যেতে হবে। আপনি যে এটা কি বলে শিশু দর্শনের বিষয়টা, এটার জন্য আমি মনে করি শিশু দর্শনের জন্য আলাদা একটা স্পেশাল আমাদের ট্রাইব্যুনাল আছে, কিন্তু স্পেশাল ট্রাইব্যুনাল না, এটাকে আপনাকে ইমার্জেন্সি একটা ট্রাইব্যুনাল করতে হবে, যেটার মধ্যে শুধু কাজে হবে তদন্ত কর্মকর্তা থাকবে, তাদের কাজে হবে দ্রুত এটার চার্জশিট দেওয়া, দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করা। আপনি চাইলে আমরা দেখেছি আওয়ামী লীগ আমলের শেষের দিকে আপনার একদিনে রাতে 10টা পর্যন্ত সাক্ষী নেওয়া হতো। তার মানে আপনি চাইলে সম্ভব, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের সদিচ্ছা থাকতে হবে। যদি আপনার সদিচ্ছা না থাকে তাহলে আপনি এই যে জাস্টিস ডিলে হওয়ার কারণে আপনার এটাকে আপনি যে সুবিচার পাবেন, সেই সুবিচার থেকে যারা আশা করে তারাও আশাবাদ দিতে। আপনি দেখেছেন রামিসার বাবা কিন্তু বলেছে আমি বিচার চাই না। কেন চাই না? কারণ এই বিচারটা এমন প্রক্রিয়া হবে, এমন একটু ডিলে প্রক্রিয়া চলে যাবে। আমাদের সমাজে দেখেন, আপনি পৃথিবীর উন্নত বিশ্বে আপনি দেখেন ভারতের মতো দেশ, আমেরিকার মতো দেশ, যারা মানে দর্শক তাদের জন্য একটা ডাটাবেজ, একটা ওয়েবসাইট থাকে যেখানে শুধু হচ্ছে যারা মানে দর্শক তাদের তালিকা থাকে। আমাদের দেশে আপনি এই পর্যন্ত আপনি জানেন কে সমাজে কে দর্শনের মামলায় হয়েছে, কে কনভিক্টেড হয়েছে, কি আমরা জানি না। কিন্তু আমরা দেখে যাই যিনি দোষিতা, যিনি ভিক্টিমাইজ হয়েছেন তাকে, তার পরিবার, সবার কাছে আমরা জানি, তার বিষয়ে জানি, কিন্তু দর্শককে তার পরিবার কারা, কি আসে বিষয়, এভরিথিং সামাজিকভাবে যদি এদেরকে বয়কট না করা হয় বা ডিটারেন্ট পানিশমেন্টে যদি আপনি না যেতে পারেন, আপনি যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি আপনি না দিতে পারেন, তাহলে আলটিমেটলি এটা প্রতিনিয়ত চলতেই থাকবে। আপনি দেখেছেন রামিসার পরবর্তী 4-5 দিনে কয়টা ঘটনা ঘটেছে। আপনি তো একটা জেলাতে দেখেছেন বাধ্য হয়ে সাধারণ জনগণ গিয়ে গুলি করে হত্যা করে ফেলেছে। তার মানে কেন মানুষ কেন আইনটাকে নিজের হাতে তুলে নিচ্ছে? কারণ আমাদের যে আইনের শাসন আছে, সে আইনের শাসনের উপরে টাকা এবং ক্ষমতার ব্যবহারের কারণে মানুষ তার রাস্তা হারিয়ে যাচ্ছে। এই জন্য মানুষ কিন্তু নিজের হাতে আইনটা তুলে নিচ্ছে। এই জন্য এই জায়গায় আমাদেরকে এমফেসাইজ করতে হবে দ্রুত আইনকে নিশ্চিত করা, এবং যারা এই যে অপরাধগুলো করবে তাদেরকে ডিটারেন্ট পানিশমেন্টের মাধ্যমে এক্সাম্পল ক্রিয়েট করে পুরো জাতির সামনে তাদের ছবি, তাদের মানে পারিবারিকভাবে তাদেরকে, সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে। জি, ধন্যবাদ আল মামুন রাসেল। মাহবুব আজিজ, সামাজিকভাবে তাদেরকে, যারা ধর্ষক এবং খুনি, তাদেরকে বয়কট করার বিষয়টি সাথে সাথে আরেকটি বিষয় সমাজে এই মুহূর্তে বেশ প্রচলিত, বেশ কথা আমরা যেটা শুনছি, কেউ ধর্ষক এবং খুনিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরেরও দাবি তুলেছে। এই বিষয়ে আপনার মতামত কি, যে প্রকাশ্য মৃত্যুদণ্ড চাওয়ার কারণ কি এবং এভাবে শাস্তি দেওয়ার আসলে কতটুকু গণতান্ত্রিক একটা দেশে এটা আসলে কতটুকু বাস্তবসম্মত বলে আপনি মনে করেন? এটা একেবারেই বাস্তবসম্মত নয় যে প্রকাশ্যে এভাবে শাস্তি দিতে হবে। কারণ রামিসার ঘটনাটির আগে কিন্তু আরো ঘটনা ঘটেছে। আপনি দেখুন যে আমরা সবসময় পিক অ্যান্ড চুজ করার একটা ব্যাপার আছে। আব্দুল্লাহ নামের যে শিশুটি মাদ্রাসায় মারা গেল, তাকে নিয়ে কথা হয় না কেন? সেও তো শিশু, সে একটা বালক, সেখানে তাকে বলাৎকার করে খুন করে ফেলা হয়েছে। এবং এর প্রচুর অজস্র কিন্তু উদাহরণ আছে। কাজেই এই জায়গাটাতেই মামুন সাহেব যেটি বললেন সেটাই খুব জরুরি, যে আপনাকে শনাক্ত করা এবং বিচারের দ্রুত ব্যবস্থা করা এবং গোড়ায় হাত দেওয়া। এটা কিন্তু খুব স্বাভাবিক মানুষের কাজ নয়। এরকম একটা 7-8 বছরের একটা শিশুর উপরকে ধর্ষণ করে এভাবে গলা কেটে, এখানে মাদকের প্রভাব থাকতে পারে। এখন মাদক এবং আরও কিছু, মাদক, রাজনৈতিক প্রভাব,
নানান রকম যে দুর্বৃত্তায়ন যে প্রক্রিয়াগুলো এবং আমাদের সুশাসনের অভাব, যেখানে আপনার মনে পড়ে যে যখন জঙ্গির একটা প্রভাব উঠে গেছিল হলি আর্টিজানের পরে, তখন কিন্তু বাড়ি ভাড়া নিতে গেলে নানা রকম কাগজপত্র দিতে হতো। এখন সময়ের সাথে সাথে কিন্তু এগুলো মানুষ ভুলে গেছে। কাজেই আপনি কে কোন ফ্ল্যাটে ভাড়া নিচ্ছেন, যেখানে রামিসার বাড়ির পাশেই এই ফ্ল্যাটটি তারা ভাড়ায় ছিল, কেউ কাউকে চিনতও না। তো ওই রকম জায়গাগুলোতে ফ্ল্যাটে কারা থাকছে, এই জায়গাগুলোতে থানা থেকেও কিছু দেখভাল করার ব্যাপার থাকা দরকার, অর্থাৎ প্রশাসনকে একটু কার্যকর করা। আমরা যে কোনো জায়গায়, আমরা ইউনিসেফের একটি বিজ্ঞাপন আজকে চোখে পড়লো, তারা জানিয়েছে একটি টেলিফোন নাম্বার দিয়েছে যে শিশুরা যদি আক্রান্ত হয় তাকে টেলিফোন করবে। ইউনিসেফ যদি এটা করতে পারে, তাহলে স্থানীয় থানা, প্রশাসন, সরকার থেকে সেটা কেন করবে না? আপনার জনগণকে প্রতিপক্ষ বানানোর কিছু নাই, জনগণ অবশ্যই প্রতিবাদ করবে, প্রতিবাদ করাই মানুষের ধর্ম। এবং এইরকম শিশুরা যখন, সেটা আব্দুল্লাহ হোক আর রামিসা হোক, যেই হোক না কেন, তার উপরে এর চাইতে বড় নির্মমতা এবং হিংস্রতা আর হতে পারে না। মানুষ সেখানে অবশ্যই দাঁড়াবে এবং প্রয়োজনে সড়কও অবরোধ করবে। সেটা সরকারকে ঘাবড়ে গেলে চলবে না, এবং সরকারকে বিপদগ্রস্ত করার জন্য এটা করা হচ্ছে না। সরকার তো এটা করেনি। সরকারের কাজটি হচ্ছে এই প্রক্রিয়াটিকে দ্রুততর করা। কিভাবে আইনের শাসন, এখানে যে কেউ আক্রান্ত হতে পারে, আক্রান্ত হবার পর কত দ্রুত, এবং কিছু কিছু ক্ষেত্রে এত টিএনএরও দরকার কি, যেখানে ওই লোক নিজে জবানবন্দি দিচ্ছে, তার স্ত্রী সেখানে, পুরো সার্কামস্ট্যান্সেস থেকে তো অনেক কিছু বোঝা যায়। আচ্ছা, আইনকে একটু সহজ করলে অসুবিধা কোথায়? ইস্যুটি সবার কাছে হয়তো সবার জ্ঞাতার্থে চলে গেছে, এখন সবাই জানে এটি নিয়ে, কিন্তু অনেক সময় অনেক ধর্ষণের ঘটনাটি ঘটে যেটা নিয়ে ধোঁয়াশা থাকে। সেক্ষেত্রে খুব দ্রুততার সাথে যদি বিচার কাজ সম্পন্ন করতে যায়, সেক্ষেত্রে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা? দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বেনিফিট অফ ডাউট দিতে হবে। সবসময় আপনি খেয়াল করুন যে উন্নত দেশগুলোতে নারী নির্যাতনের প্রশ্নে যখন কোনো একটা অভিযোগ করা হয়, শুরুতেই কিন্তু নারীর পক্ষেই রায়ের ব্যাপারটি এক ধরনের পক্ষপাতমূলক আচরণ থেকেই শুরু হয় পুরো দেখাটা। এটাতে খারাপ কিছু নয়, অনেক সময় এটি সুযোগও তো নেওয়া হয়। সুযোগ নেওয়া হবে, কিন্তু আপনি দেখুন যে নারীর যে পরিস্থিতিটা আমাদের এখানে, কয়টি মানে এই যে শিশুদের, এই নিরপরাধ কম বয়সী শিশুরা যখন এভাবে ধর্ষণের হচ্ছে, তখন আপনাকে তো এটা আটকাতে হবে। যেমন আপনি এসিড নিক্ষেপ কিভাবে আটকানো হলো, আপনি এই বেগম খালেদা জিয়া শাসনামলেই কিন্তু এটা কঠোর আইন প্রয়োগ করে একদম মৃত্যুদণ্ড দিয়ে কিন্তু এই জিনিসটা বন্ধ করা হয়েছে। এখন এসিড নিক্ষেপের এটা বন্ধ হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা কি, আপনাকে বলা তো হচ্ছে না আপনি সরাসরি ফাঁসি দিয়ে দিন। আইন মানে কিন্তু শুধু ফাঁসি নয়, আইন মানে হচ্ছে যে আপনাকে শনাক্ত করা এবং সেটাকে প্রকাশ করে দেওয়া, যে হ্যাঁ, আমার বিরুদ্ধে যদি ধর্ষণের কোনো অভিযোগ আসে, প্রকাশ করে দিতে হবে, এবং সেই জায়গাটাতে আমাকে প্রমাণ করতে হবে আমি নির্দোষ। কোনো জায়গায় সমাজকে একটু কঠোর হতেই হবে। আপনি কঠোর হলেই তো সমস্ত লিকেজগুলো বন্ধ হয়ে যাবে। আপনি যতদিন পর্যন্ত এইখানে আপনার এত মানবাধিকার আসে, অন্যান্য জায়গায় তো মানবাধিকার আসে না। যখন মানুষকে তুলে নিয়ে গুম করা হতো, নানান রকমভাবে আয়নাঘর করা হচ্ছে, তখন তো আপনি বলেন না, না এখানে একটা মানবাধিকার কি ঘটনা ঘটেছে আমরাই করি। শিশু ধর্ষণের ক্ষেত্রে কেন এত মানবাধিকারের প্রশ্ন আসবে? কোথাও কোথাও তো আপনাকে শক্ত হতেই হবে। আপনি যখন 2-4টা শক্ত নিদর্শন দিতে পারবেন যে দেশে আইন আছে, তখন এই ঘটনাগুলো এমনিতে কমে যাবে। এই দেশে কেন এই ঘটনাগুলো ঘটছে? কারণ আপনি কোনো আইনের কোনো উদাহরণ দিতে পারবেন না যে অমুক ঘটনাটার জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি, অথবা আপনি একটা বিপদগ্রস্ত, আপনি কোথাও গিয়ে বলেছেন যে আমি আক্রান্ত। সেইটাও কিন্তু আমাদের এখানে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হয়ে যাওয়ার পর, 24-এর গণঅভ্যুত্থানের পর এই ব্যাপারটা আরো নাজুক অবস্থায় পৌঁছে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে কোনো সময়ে একটা খুব দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে হয়, এবং সেই ক্ষেত্রে দ্রুত এবং সময় উপযোগী কিছু প্রস্তুতি আমাদের সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত। ধন্যবাদ। আল মামুন রাসেল, আপনার কাছে আসতে চাই। এই যে দ্রুততম সময়ে সিদ্ধান্তগুলো নেওয়া এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে সিদ্ধান্তগুলো নেওয়ার কথা বলছিলেন মাহবুব আজিজ, কঠোর সিদ্ধান্ত, সেই বিষয়টিকে আপনি কতটা সমর্থন করেন? দেখেন, প্রথম কথা হচ্ছে আপনাকে আপনি যেটা বললেন, অনেক সময় এই দ্রুত বিচার করতে গেলে আবার অবিচার হয়ে যায়। এটা সত্য, কিন্তু সত্য হলে আপনাকে বুঝতে হবে অ্যাপারেন্টলি, মানে বাস্তবিক পক্ষে আমাদের একটা ইমার্জেন্সি ট্রাইব্যুনাল করা উচিত। শিশু হত্যা খুব সেন্সিটিভ বিষয়। এটা এমনি নর্মাল যে দর্শনগুলো হচ্ছে, এটার একটু লেন্দি প্রসেস আছে, ডিএনএ টেস্ট করা, কিন্তু যেগুলো হচ্ছে আপনি যেমন আসিয়া হত্যা, তারপর হচ্ছে রামিসা, এগুলো দৃশ্যমান।
164 দিয়েছে, সেই স্বীকার করছে, সব কিছু দৃশ্যমান। এখানে আপনি যখন সকল কিছু একই প্রসেসে যেতে চান, তাহলে কিন্তু আপনি এই জাস্টিসের রুল অফ ল, যেটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জন্য আপনাকে ইমার্জেন্সি একটা ট্রাইব্যুনাল করতে হবে। যে ইমার্জেন্সি ট্রাইব্যুনালের কাজ হবে যেগুলো অ্যাপারেন্টলি আপনার কাছে মনে হচ্ছে দৃশ্যমান, সকল কিছু আপনার ডকুমেন্টারি সকল কিছু আছে, 164 আছে, সেই স্বীকারোক্তি দিয়েছে, সেই স্বীকারোক্তি প্রকাশ করা হোক। আমাদের তো স্বীকারোক্তিগুলো ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া হয় ইন্টারনালভাবে। অনেক সময় এই স্বীকারোক্তি নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়, এটা জোরপূর্বক দেওয়া হয়। কিন্তু এই যে বড় বড় ইস্যুগুলা আমি বলেছি আপনাকে, যেটি জাতীয় বড় বড় ছোট ছোট শিশুদের ক্ষেত্রে যে বিষয়গুলো হবে, এটা দৃশ্যমান হবে। এটা যেমন আপনি আমাদের দেখেছেন স্পেশাল যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল ট্রায়ালগুলো কিন্তু লাইভ টেলিকাস্ট করা হয়েছে। তো সুতরাং এই বিচারগুলো একটু লাইভ টেলিকাস্ট করা উচিত, এবং কি এটার যে সে 164টা দিবে সেটাও লাইভ টেলিকাস্ট করা উচিত। সে কি বলছে তার মানে তো আপনি জাতি বুঝতে পারবে, এবং কি তার যে ট্রায়ালটা খুব দ্রুত সময় এটা লাইভ করা উচিত, তাহলে সবাই দেখবে। তারপর তার শাস্তিটাও আপনি যদি সব কিছু যদি এভাবে করেন, একটা ডিটারেন্ট, একটা পানিশমেন্টের ব্যবস্থা করেন, একটা দৃষ্টান্তমূলক শাস্তির আপনি ব্যবস্থা করেন, একটা জিনিস যখন মানুষ দেখবে 100 জন, 1000 জন, 1 লক্ষ জন এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আমি আপনাকে প্রথমেই বলেছি, আমেরিকায় তাদের একটা ওয়েবসাইট আছে, এই কি বলে, ন্যাশনাল সেক্স অফেন্ডার ওয়েবসাইট, যেখানে যারা অফেন্ডার আছে, অপরাধী আছে, তাদের একটা ওয়েবসাইট আছে। আপনি ঢুকবেন, আপনি এদের বৃত্তান্ত আপনি পেয়ে যাবেন। তার মানে কি, এরা সামাজিকভাবে বয়কট হবে, এবং কি এটা কিন্তু নতুন যারা অপরাধী হবে। এবং কি মাহবুবের একটা কথা আমার খুব ভালো লেগেছে, উনি বলেছে যে এটার সাথে যেমন এই যে রামিসাকে যে করেছে, দর্শন করেছে, এই ছেলেটা কিন্তু জেনারেল সেন্সে ছিল না, সেই মাদকাসক্ত ছিল, ওখানকার এলাকার লোকজন বলেছে। তার মানে মাদকে যে ছড়াছড়ি, আমাদের এই সমাজে যে এখন মাদকটা যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, এটার জন্য কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো, তার মেয়ের বয়সে একটা বাচ্চাকে সে এভাবে, এটাকে সাধারণ মানুষ পারবে না এটা কখনো। আমি মনে করি শুধু সে যদি সাধারণ সেন্সে থাকতো, সে এটা কখনো পারতো না, তার সাধারণ সেন্সে সে ছিল না। এই জন্য এই মাদকটা বিষয়টা, এমনকি শাস্তিগুলো যদি আপনি দৃষ্টান্তমূলক দিতে পারেন এবং খুব দ্রুত বাস্তবায়ন করতে পারেন। এখন দেখেন আপনার রামিসার ঘটনাটা, আপনি 15 দিন 20 দিন যাক, 1 মাস যাক, আছি আর সারা বাংলাদেশে তো আমরা পুরো বাংলাদেশে দেখেছি, কিন্তু এখন কি এটা আছে? এখন কি আমরা শুনি নামটো কোন জেলায়, মাগুরার, এটা আমরা ভুলে গিয়েছি। রামিসার এটাও আমরা ভুলে যাব। কিন্তু আপনি যদি দ্রুত শাস্তিটা ব্যবস্থা করতে পারেন, দৃষ্টান্তমূলক শাস্তিটা ব্যবস্থা করতে পারেন, পুরো বাংলাদেশে দৃশ্যমান থাকবে ট্রায়ালটা, তাহলে এগুলো হবে, যারা অপরাধী হবে তারা ভয় পাবে যে আমি টাকা দিয়ে, আমার ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমি কখনো করতে পারবো। সমস্যা হচ্ছে, দেখেন আপা, আমি একটা বলি, আমাদের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার যে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া বাকি সকল কাজ করছেন। আমি মনে করি আপনি স্বরাষ্ট্রমন্ত্রী যদি পুরো বাংলায়, ওনাকে অনেকে বলে, আমি যদি এটা করি, অনেকে বলে ডিফেক্টিভ প্রাইম মিনিস্টার বলে, উনি যদি পুরো দেশটাকে চালাইতে হয়, তাহলে আমার মনে হয় আপনি, আমাদের কনস্টিটিউশন কিন্তু আছে আপনার একটা ইমার্জেন্সি আছে যে মিনিস্টার উইদাউট পোর্টফোলিও, মানে উনি মন্ত্রী কিন্তু ওনার কোনো থাকবে না, বিভাগ থাকবে না, ডিপার্টমেন্ট থাকবে না। তাহলে যদি উনি দেশ চালাইতে হয়, তাহলে ওনাকে ডিপার্টমেন্ট ছাড়া দিয়ে দেন, উনি দেশও চালাক, দলও চালাক। কিন্তু আপনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায়, এটা যখন আপনি শক্ত হাতে যদি আপনি এটাকে হ্যান্ডেল না করতে পারেন, তাহলে পুরো বাংলাদেশটা একটা কিন্তু মানে রুল অফ লটা হারিয়ে যাবে। আপনি দেখুন থানাগুলোতে মব তৈরি হচ্ছে, বিভিন্ন থানাতে আপনি যান, মানুষ থানায় যায় হচ্ছে বাঁচার জন্য, পুলিশ আমাকে রক্ষা করবে, সেই জায়গায় পুলিশের থানায় গিয়ে আমরা আক্রান্ত শিকার হচ্ছি। তাহলে মবটা কোথায় যাচ্ছে? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দিন বলেছেন যে মবের কালচার শেষ। আপনি কি শেষ হয়েছে? আপনি গতকাল আপনি নাসিরের উপর যে আক্রমণটা হয়েছে, নাসিরের ব্যবহার আর শব্দ চয়ন আমার ভালো না লাগতে পারে, এই জন্য কি আমি তার উপর আক্রমণ করে তাকে আঘাত করে আবার তার সে যখন থানায় যাবে, থানায় গিয়ে আক্রান্ত হব? তাহলে মবের এটা কোথায় থেকে থাকলো? যে প্রসঙ্গে ছিলাম আমরা, রাজধানীর পল্লবীর শিশু রামেসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন যে সেই সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। পারবে না 1 মাসের মধ্যেই আপনি সাজা দিবেন, 1 মাসের মধ্যে আপনি হয়তো তার রায়টা দিবেন। আপনি তো এখন চার্জশিট তো এখনো হয়নি, চার্জশিট দিবেন, আপনার ট্রায়াল শুরু হবে বলে আজকে এই মন্ত্রী বললো যে ঈদের পরে ট্রায়াল শুরু হবে। কিন্তু আপনার যে এই যে আপিল, এই যে ডেথ রেফারেন্স, এই যে আপনার রিভিউ, এই যে প্রসিডিউরটা লেন্দি প্রসিডিউর, এই জন্য আপনাকে আইন সংশোধন করতে হবে। আপনি চাইলে বর্তমান যে আইন যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া আপনি চাইলে পারবেন না। এটা মুখস্থ কথা বলে লাভ নেই। আপনি এই কথা এখন বলবেন, মানুষ খুশি হবে, বাবা দিবে, কিন্তু 1 মাসে আপনি পারবেন না। যখন 1 মাসের মধ্যে পারবেন না, তখন আপনি বলবেন যে আইনের কারণে আমরা ঠেকে গেছি। তাহলে আপনি এমন কথা বলবেন কেন যেটা আপনি পারবেন না? আমি আপনাকে বলে রাখি, আজকে এই শো থেকে বলে রাখছি, 1 মাসে আপনি জীবনে পারবেন না, কারণ আমাদের আইনি প্রক্রিয়া, আইনটাকে সংশোধন করতে হবে। আপিলের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে সংশোধন করতে হবে। আপনাকে ইমার্জেন্সি কিছু মামলা আইন, এই যে শিশু হত্যা নিয়ে আলাদা আইন করতে হবে আপনাকে খুব দ্রুত, যেটা 1 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে আপনি কার্যকর করতে পারেন।
সেই প্রক্রিয়া আপনাকে যেগুলো আপনার যেমন এই যে সাক্ষী প্রমাণ এভিডেন্স, এটা কিন্তু দৃশ্যমান, এই এভিডেন্স সবকিছু আছে। তো সুতরাং আমরা খুব দ্রুত করতে পারি, কিন্তু এটা প্রক্রিয়া আইন পরিবর্তন করা ছাড়া, সংশোধন করা ছাড়া আপনি জীবনে পারবেন না 1 মাসের মধ্যে। আচ্ছা, ধন্যবাদ। এই প্রসঙ্গে আমি একটু যুক্ত করতে চাই। দেখুন, এই যে প্রক্রিয়াগুলো তো অবশ্যই দ্রুততর সময় করা দরকার, সাথে সাথে আরেকটা জিনিস যে রামিসাকে যেভাবে মানুষ চিনতে পারছে এবং সবাই তার বাবা মা বোন ইত্যাদি নানান খবরগুলো পাচ্ছে, কিন্তু এই ধর্ষকের ফ্যামিলি সম্পর্কে কিছু জানা যাচ্ছে না, এবং এই ধর্ষককে সামনে নিয়ে আসা উচিত, এবং সেটা কিন্তু সরকারিভাবেই প্রচারের ব্যবস্থা করা দরকার। এবং ধর্ষকের রাজনৈতিক সংশ্লিষ্টতা আমি দেখেছি যে তার এই নির্বাচনের সময় সে একটা পোস্টারে তার ছবি আছে, এবং সেই নির্বাচনে যেই দলেরই হোক না কেন সেই পোস্টার সামনে নিয়ে আসা উচিত। এই জায়গায় সরকারকে শক্ত হতে হবে, এবং সরকারকে মনে রাখতে হবে যে এই ঘটনা সরকার ঘটায়নি, কিন্তু সরকার যদি এই প্রতিরোধের ব্যবস্থাটি করতে পারে তাহলেই তো সে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে এই ঘটনার। কারণ এটা হঠাৎ করে হয় না, এটা যেমন মাদকের প্রভাব আছে, রাজনৈতিক শক্তিরও প্রভাব আছে। যদি আনার চেষ্টা করে তখন তো সেখানে পক্ষ বিপক্ষ অনেক দলে ভাগ হয়ে যাবে। তার চেয়ে বরং একজন আসামি, একজন খুনির শাস্তি কি আমরা স্বাভাবিকভাবে দাবি করতে পারি? সেটা তো স্বাভাবিকভাবে দাবি করছে, কিন্তু তার রুটটা কোথায় একটু জানা থাকলে অসুবিধা কোথায়? ঢাক ঢাক গুড়গুড় কেন? আমার লোক হলে সে কি আমরা অপরাধী সোশ্যাল নয়? মিডিয়াতে যেটা দেখছি যে এই দলের লোক, আবার দেখা যাচ্ছে আরেক দলের লোক, এক এক দলের ট্যাগিং তাকে দিয়ে যাওয়া হচ্ছে, এবং সেটা এখনো প্রমাণিত না, এখনো পর্যন্ত না। আপনার কি মনে হয় যে এই রকম বাংলাদেশের বাস্তবতাতে এই ধরনের ঘটনাগুলো কোন শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিবর্গরা ঘটায়? এটা তো আমরা জানি, এটা তো আসলে বাদানুবাদের কোনো বিষয় নয়, এবং এই সবসময় প্রভাবশালী কারা থাকে এই জায়গাটাতে যদি চিহ্নিত করা যায়, এবং দাতব্য গৃহ হইতেই শুরু হয়। অর্থাৎ ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস এট হোম। আপনার দলের যদি হয় আপনি সেটা বলুন না, আপনি তো 7,000 কর্মীকে অলরেডি বিএনপি বহিষ্কার করেছে, সমস্যা তো নাই সেখানে হলেও, এবং ওই জায়গাটিতেই সরকারকে গুরুত্বপূর্ণ অবস্থান নিতে হবে, এবং এটা কিন্তু বিতর্কের বিষয় নয়। আর এই মুহূর্তে আরেকটি বিষয়ে বেশ প্রচলিত কথা চলছে, যেটা নিয়ে আওয়ামী লীগ আবার সক্রিয় হয়ে উঠছে। বিএনপির সিনিয়র নেতা এবং সরকারের উপদেষ্টা রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে শেখ হাসিনা বিচার মোকাবেলা করতে চাইলে যে কোনো ফ্লাইটে চলে আসতে পারেন। বিএনপি সরকার কি তাকে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরে আনার প্রক্রিয়া জোরদার করছে, নাকি তিনি নিজে আসবেন সেই জন্য অপেক্ষা করছেন? আসলে এই পুরো ব্যাপারটা আমার মনে হয় কি যে এই যে চারদিকের যে রাজনৈতিক নানান রকম ঘটনা ঘটছে, সামাজিক ঘটনা, বিশৃঙ্খলা, নানান রকম উত্তেজনা, সেখান থেকে বোধহয় একটু একটা ভেন্টিলেশন তৈরির চেষ্টা। হঠাৎ করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের কি বাস্তবতা দেখা দিল আমি বুঝতে পারি না, এবং সেটা এমনও শুনলাম গতকালকেই বোধহয় দেখা গেল কয়েকটি জায়গায় রিপোর্ট যে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন। তো এটা তো আর নতুন করে বলবার কি আছে? তিনি যদি সম্ভব হয়, তার যদি সেই রকম যুক্তি থাকে, অবশ্যই তার বিচারের মুখোমুখি হওয়া উচিত, এবং তাহলেই তো অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু সেই রকম সৎ বা আকাঙ্ক্ষা তারা দেখাবেন কিনা সেটা নিয়ে তো প্রচুর সন্দেহ আছে, কারণ সবসময় আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে এটা পুতুল সরকার, এটা মানে বর্তমান সরকারকেও এক ধরনের আক্রমণ করা হচ্ছে। যে কোনো পরিস্থিতিতে এটা ভুয়া নির্বাচন, রাতের বেলা নির্বাচন হয়ে গেছে, এই ধরনের অভিযোগগুলো আসলে খুব যুক্তিসঙ্গত নয়। কারণ 24-এর গণ অভ্যুত্থান মানুষের চোখের সামনেই ঘটেছে, একটা অনিবার্য ছিল, তার নানান রকম কার্যকারণ আছে, এবং সেখানে অনেক ধরনের ষড়যন্ত্রের কথা বলা হয়, কিছু ষড়যন্ত্রদের হতেও পারে, সেটা নিয়েও মানুষের মানে দ্বিধা নেই। কিন্তু ঘটনা যে ঘটেছে, সেখানে মানুষ যে খুন হয়েছে, এ তো সত্য। কাজে এগুলোর মীমাংসা হতে হবে আগামী দিনে, এবং সেটা আওয়ামী লীগের শেখ হাসিনা না এলেই যে আওয়ামী লীগ আসতে পারবে না সেটা আমি মনে করি না, এবং সেটাই আসলে গণতন্ত্রের মূল কথা। যে হঠাৎ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে আবার সক্রিয় হয়ে ওঠার ধারণাটা কোথা থেকে আসছে? আপনার মনে হয় কারা আসলে ইনপুট দিচ্ছে এই বিষয়ে? এটা আসলে না, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ হঠাৎ সক্রিয় কথাটার এই যে বর্ণনাটির সাথে আমি একমত না। কারণ আপনি দেখুন যে আওয়ামী লীগের বিপুল জনসমর্থন, এবং তারা কিন্তু দেশেই আছে, এবং যারা অনেকেই খুনের সঙ্গে জড়িত ছিল না, একটা বিরাট অংশের সমর্থক, তারা নির্বাচনেও একটা প্রভাব রেখেছে। কাজেই আপনি এইরকম একটা সমাজে, এত ঘন বসতিপূর্ণ একটা সমাজে এত বড় একটা দলকে কি করে আপনি নাই করে দেবেন? বরং যেহেতু একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে, এবং গণ অভ্যুত্থানের পর মানুষের নানান রকম বিভিন্ন রকমের ক্ষোভ, প্রতিবাদ ইত্যাদি রয়ে গিয়েছিল, সেইগুলোর তো মীমাংসা হয়নি, সেটা নেতৃত্বের সাথে হবে। কিন্তু আওয়ামী লীগের দলটি, যেই
দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যার প্রধান বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান ছিলেন, সেরকম একটি দলকে আপনি মানে রাজনীতিতে নিষিদ্ধ করে রাখবেন, এটা কোনো যুক্তিসঙ্গত কারণ হতে পারে, কোনো ব্যাখ্যাও নাই। এবং এটা যত প্রাসঙ্গিক হবে তত আমার মনে হয় যে রাজনীতিতে স্থিতিশীলতা আসবে। ধন্যবাদ মাহবুব আজিজ। আল মামুন রাসেল, আওয়ামী লীগ কি ফিরে আসছে আপনার কাছে? দেখেন, এই প্রশ্ন এখানে দুইটা বাক্য, একটা হচ্ছে আওয়ামী লীগ ফেরা আর একটা হচ্ছে শেখ হাসিনা ফেরা, দুইটার মধ্যে পার্থক্য আছে। আওয়ামী লীগ যদি ফিরতে চায়, মাহবুব ভাই যেটা বললেন, আমি মনে করি আওয়ামী লীগ ফিরতে পারেন, আওয়ামী লীগের প্রচুর পরিমাণ জনশক্তি আছেন, কিন্তু যারা অপরাধী তারা তো ফেরার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা ফেরার কোনো সুযোগ নেই। কারণ শেখ হাসিনা কেন ফেরার কোনো সুযোগ নেই? শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে, তার ফাঁসি আদেশ হয়েছে, দৃশ্যমান ট্রায়ালটা আমরা দৃশ্যমান দেখেছি। তিনি তো বাংলাদেশের ইতিহাসে, আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসের দিকে আপনি তাকান, কখনো কোনো নেতা যা কিছু করেছে কখনো পালিয়ে যান নাই। এরশাদ 9 বছর জেল খেটেছে, বেগম জিয়া 5 বছর জেল খেটেছে, তারপরেও পালিয়ে যান নাই। কিন্তু এই প্রথম লক্ষণ সেন আর সেই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, একটা গণঅভ্যুত্থানের পালিয়ে যাওয়ার পরে আপনি মাথা উঁচু করে বললেন যে মাথা উঁচু করে উনি ফিরে আসবেন। মাথা উঁচু মানে কি? তার মানে আপনি নিচু করে ফেরত গিয়েছেন, এখন উঁচু করে আসতে চাচ্ছেন। আপনি বললে তো হবে না। আপনার দৃশ্যমান এখনো পর্যন্ত রক্তের দাগ এখনো লেগে আছে রাস্তায়, আপনি রাস্তায় যান, রক্তের দাগ এখনো লেগে আছে। এখনো আপনি মানুষের বাসার পাশে দিয়ে হেঁটে যান, এখনো মায়ের কান্না আপনি শুনতে পাবেন। তাহলে এটা দৃশ্যমান একটা গণহত্যা আপনি চালিয়েছেন, চালার পর আপনি আবার ফেরত আসবেন? এত সহজ, এত সহজ আপনি বিচার মোকাবেলা করেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে বর্তমান সরকারের ব্যর্থতার কারণে আসলে আওয়ামী লীগ আবার সক্রিয় হওয়ার সাহস পাচ্ছে। আওয়ামী লীগ কি সক্রিয় হওয়ারই কথা না? এটা আমি একমত পোষণ করি। কেন পোষণ করি? আমাদের এই যে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, যতগুলো দল আছে, দলের মধ্যে যখন এই ফাটলটা শুরু হলো, এই যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে, এটা দিয়ে তৃতীয় শক্তি সুযোগটা পাচ্ছে। আপনি সরকারের সবচেয়ে দায়ী ছিল, সরকার টু থার্ড মেজরিটি, এই যারা পলাতক শক্তি, আপনি থার্ড পার্টি চলে আসছে। আপনি যখন গণ অভ্যুত্থানের দলগুলো সরকার বিরোধী দল আছে, এরপরে যখন তৃতীয় পক্ষকে, গণ অভ্যুত্থান কেন হয়েছে? ফ্যাসিস্টকে সরিয়ে, সেই ফ্যাসিস্ট এখন থার্ড পার্টি হিসেবে আছে। এখন আপনি যখন দুই পক্ষ যখন দ্বন্দ্ব করবেন, ভাই ভাই যখন ঝামেলা হবে, তৃতীয় পক্ষ তো এখানে সুযোগটা কাজে লাগাবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তারা কি তৃতীয় পক্ষ তাদেরকে বলা যায়? এত বড় রাজনৈতিক দল তৃতীয় পক্ষ বলেছি আমি, তৃতীয় পক্ষ বলেছি হচ্ছে এখন যদি সরকার এবং বিরোধী দল থাকে, তাহলে তৃতীয় পক্ষ তো সুযোগ সন্ধানী, তো সুযোগ সন্ধান তারা তো পালিয়ে গিয়েছে, তাদেরকে যেমনটা বলছিলেন মাহবুব আজিজ, প্রত্যেকে তো পালিয়ে যান এবং প্রত্যেকে খুনের সাথে জড়িত ছিলেন না, যেহেতু বড় একটি রাজনৈতিক দল। এখন আপনি তাদেরকে তো তাদেরকে আইনের মাধ্যমে নিষিদ্ধ করেছেন। এই আইন এখন তো আইনের মাধ্যমে নিষিদ্ধ। আপনি যখন এই আইন এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় দেখেন, আমাদের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে সন্ত্রাস বিরোধী যে আইনটা আছে, সেই আইনে 18 ধারা তো নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ সত্তা হিসাবে, এবং কি বলা আছে নিষিদ্ধ সত্তার কোনো এই সত্তার কারো কোনো বক্তব্য আপনি যখন প্রসার করবেন, যিনি প্রচার করবেন তিনি অপরাধী হবেন। কিন্তু আমরা দেখতে পাই যে শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য বিভিন্ন মিডিয়াগুলোতে প্রচার করা হচ্ছে, এটা কিন্তু একটা অপরাধ, আইনের আলোকে অপরাধ। আমি আইনের আলোকে বলছি, আমি আইনের মানুষ আইনের আলোকে বলেছি। আইনের আলোকে আমাদের সন্ত্রাস বিরোধী যে আইন আছে, সে আইনের আলোকে আপনি যদি কোনো সত্তার, নিষিদ্ধ সত্তার কোনো কিছু প্রকাশ করেন, তাহলে এটা কিন্তু আইনের আলোকে আপনি অ্যাবেটর হিসেবে, সহযোগী হিসেবে আপনি অপরাধী হবেন। এখন কথা হচ্ছে আওয়ামী লীগের যারা এখন বিচার চলছে, আমি বারবার আপনাকে বলেছি যে আওয়ামী লীগের ফেরা আসা আর শেখ হাসিনার ফিরে আসা এক বিষয় না। কারণ তার যে অডিও রেকর্ড আমরা শুনেছি, যেখানে সে বলেছে যে এই ওয়েপন ব্যবহার করার জন্য, হ্যাঁ, সে রেকর্ডেড আছে, এবং কি রাজসাক্ষী যিনি পুলিশের যিনি ছিলেন, প্রধান ছিলেন, উনি কিন্তু রাজসাক্ষী হিসাবে বলেছেন ওনাকে যে হুকুম দেওয়া হয়েছে হত্যা করার জন্য। সকল কিছু কিন্তু দৃশ্যমান। এখন তো আগের মতো যুগ না, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। প্রত্যেকটা জিনিস আমরা দেখি, স্বরাষ্ট্রমন্ত্রী একটা পুলিশ বলেছিলেন না যে একজনকে মারি একজন মরে, দুইজন মরে না। তার মানে কি সব এখন দৃশ্যমান। আপনি তো হত্যা চালিয়েছেন নিজের দেশের মানুষের উপরে, তো সুতরাং আপনি হত্যা চালিয়েছেন, এখনো পর্যন্ত রক্তের দাগ শুকায় নেই, আপনি আবার ফেরত আসবেন? এত সহজ তো বিষয় না, সহজ তো বিষয় না। আপনি আইনি প্রক্রিয়ায় যে ট্রাইব্যুনাল আপনি তৈরি করেছেন বিপরীত পক্ষকে ধ্বংস করার জন্য, সেই ট্রাইব্যুনাল আপনি বলেছেন সবচেয়ে স্বচ্ছ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল তো আপনার বিচার হচ্ছে। সেই ট্রাইব্যুনাল আপনি যে বিচারটা করেছেন স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে, এটা কলঙ্কিত হয়েছে। কিন্তু এখন যে বিচারটা হচ্ছে এটা তো দৃশ্যমান, ট্রায়ালটা দৃশ্যমান, ডিফেন্স লয়ার আছে, সবকিছু দৃশ্যমান বিচার হয়েছে, যা কিছু হয়েছে। তো সুতরাং আপনি তো গোপনে কোনো কিছু হয়নি। সুতরাং এই যে আপনি আইনি প্রক্রিয়া, আইনটা মোকাবেলা করে আপনি আসেন, ফেরত আসেন, কোনো সমস্যা নেই। যারা অপরাধী তারা অপরাধের শাস্তি পাবে, নিরপরাধ আমাদের আইনি একটা ম্যাক্সিম আছে যে 100 জন অপরাধী মুক্তি পাক, একজন নিরপরাধ যেন শাস্তির আওতা না আসে। আমরা চাই না কোনো নিরপরাধ ব্যক্তি এটা শাস্তির আওতা আসে, আমরা চাই না। যারা হত্যাকারী হিসাবে ছিল, যারা হত্যার ইন্ধন দিয়েছে, যারা সুপিরিয়র লাইবিলিটিতে আছে,
তারা প্রত্যেকে এই শাস্তির আওতায় আসবে। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়, ভবিষ্যতে যেন কেউ মনে না করে, একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হতে যাবে তাদের মাথার মধ্যে থাকবে যে আমি যদি এমন কিছু করি তাহলে আমাকে সেম পরিণতি আমাকে ভোগ করতে হবে। জি, আরেকটা বিষয় নিয়ে আসছি যে নাগরিক পার্টির দৃষ্টিতে আসলে সরকারের কোনো ব্যর্থতা আপনি দেখেন যে এই আওয়ামী লীগ আবার সক্রিয় হওয়ার বিষয়ে সরকারকে কোনোভাবে দায়ী করতে? সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, সরকার প্রথম দিনই বিভাজনের রাজনীতি শুরু করেছে। যেদিন শপথ নিবে সরকার জুলাই সনদের ওয়ার্ডার আলোকে যদি শপথটা গ্রহণ করতো, 2টা শপথ গ্রহণ করতো, গণপরিষদ যেটা আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি, সাংবিধানিক সভা, সেই শপথটা নিত, নেওয়ার পর ওনাদের ইচ্ছা মতো সবকিছু বাস্তবায়ন করা দরকার ছিল না, কয়েকটা বাস্তবায়ন করলেও মানুষ কিন্তু খুশি হতো। বাংলাদেশের মানুষ কিন্তু অল্পতেই খুশি হয়। কিন্তু ওনারা শুরুতেই এটা সংবিধানে নেই, সংবিধানের দোহাই এর আগে 17-18 বছর শেখ হাসিনা দিয়েছেন। সেম যারা সবচেয়ে বেশি ভিক্টিমাইজ ছিল সংবিধানের কারণে, তারাই সংবিধানের দোহাই দিয়ে বলে যে আমরা শপথটা যেহেতু সংবিধানে নেই এই জন্য আমরা শপথটা গ্রহণ করব না, শপথটা নিব না। এই জন্য যে আপনি দেখেন সংসদের মূল আলোচনা কি ছিল, জুলাই সনদ নিয়ে মূল আলোচনা ছিল। আপনি রাষ্ট্র সংস্কার, এই যে আমাদের আপনি জানেন আমাদের ক্ষমতা কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স নেই, পাওয়ারের সেপারেশন এন্ড পাওয়ারটাকে করা যায় না। শুধুমাত্র আমাদের আইনে যে সংবিধানে যে বিষয়গুলো আছে, রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই, প্রধানমন্ত্রীর অধিক ক্ষমতা, এই যে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য কিন্তু এই রাষ্ট্র সংস্কার, এই জুলাই সনদটা গুরুত্বপূর্ণ দরকার ছিল। তো সুতরাং সরকার প্রথম দিনেই এটাকে শপথটা গ্রহণ না করে প্রথম দিনেই এই যে গণ অভ্যুত্থানে যে 1.5 বছর একটা রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। আপনাদের সবচেয়ে দুর্ভাগ্য হলো সত্য, আমাদের রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা সুপ্রিম কোর্টের যে সচিবালয়, সেই সচিবালয়টা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে গিয়েছেন। এই সরকার এসে প্রতিষ্ঠা জিনিস যারা বলেছেন এটাকে শক্তিশালী করবেন, তারা শক্তিশালী তো দূরের কথা সেটাকে বাতিল করে দিলেন। মানে আগের আইনের শাসনটা আবার আগের মতো, বিচার ব্যবস্থাটা আবার আগের মতো নিয়ে গিয়েছেন ওনারা। তো সুতরাং আপনি যে এই যে দ্বিধাদ্বন্দ্বটা দেশের মধ্যে শুরু করে দিলেন, এটার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব সরকার। আল মামুন রাসেল, ধন্যবাদ আপনাকে। মাহবুব আজিজ, এই যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সরকারের সবচেয়ে বেশি সক্রিয় হওয়ার কথা, কিন্তু তারাই বেশ কিছু জায়গায় আসলে কন্ট্রোভার্সি তৈরি করে ফেলেছে, যেটি আল মামুনের রাসেলের কথা আমরা বুঝলাম। এ বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। এটা একেবারেই একমত নই আমি, বরং সরকার অত্যন্ত পরিণত বুদ্ধির পরিচয় দিয়েছে। কারণ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল এবং আওয়ামী লীগের অনুপস্থিত নিশ্চিত করে তারা একটা বিরোধী দল তৈরি করেছে। অন্তত তাদের একটা চেষ্টা এমনই হয়ে গেছিল যে সম্ভব হলে তাদেরকে সরকারেই বসিয়ে দেওয়া যাবে, অতটা পারেনি, কিন্তু বিরোধী দল হিসেবে তারা বসিয়ে দিয়ে গেছে এবং তাদের ভোট ছিল সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে 4 থেকে 7%, সেই ভোট হয়েছে 36%। আপনি বলছেন ইঞ্জিনিয়ারিং হয়েছে? অবশ্যই ইঞ্জিনিয়ারিং হয়েছে। এবং ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হয়েছে? ভোট কারচুপি না। আপনি প্লেয়ার একজনকে মাঠের বাইরে রেখে দিয়েছেন। প্লেয়ার একজনকে যখন আপনি মাঠের বাইরে রেখে দেবেন, শক্তিশালী একটা প্লেয়ার, এটা একটা ভ্যাকুয়াম তৈরি করে। আমরা এবং মামুদের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং সেই জায়গাটিতে বিএনপি তার সর্বশেষ নির্বাচনগুলোতে 40% করে ভোট পেয়েছে। বিএনপি তো এমনিতেই ভোট পাবে এবং বিএনপির জন্য সহজ হয়ে গেল না ব্যাপারটা। যাই হোক, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন, আমরা জুলাই সনদ সই না করলে তো নির্বাচন আরো পিছিয়ে যেত, এবং এটাই সত্য। কারণ এই ঢাক গুড় করে জুলাই সনদের নামে 9 মাস ধরে যা করা হয়েছে, এটা 9 মাসে লাগবার কথা নয়। যে সংস্কারের কথাগুলো বলা হয়েছে, কি সংস্কার করেছেন সেই ছাত্র উপদেষ্টাদের বিরাট স্ফীতি দেখে তো আমরা বুঝতে পারি। সে অর্থনৈতিক স্ফীতি বলেন আর নানান রকম স্ফীতি। কিন্তু বিএনপি সরকারও তো আসলে জুলাই সনদে সাইন করেছে এবং তারাও বলেছে যে এই সমস্যাগুলো নিয়ে আসবেন, নোট অফ ডিসেন্ট সহ। এবং সেইখানে যে গণভোটে যখন 4টি প্রশ্ন নোট অফ ডিসেন্ট গায়েব হয়ে গেল, এটা কি করে সরকার করে? এবং সরকারের ওই নোট অফ ডিসেন্ট যখন প্রধানমন্ত্রী বলছেন যে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো, ওই অক্ষরগুলো কিন্তু নোট অফ ডিসেন্টও আছে। কাজেই নোট অফ ডিসেন্ট আপনি যখন বলবেন, আপনি সেই জায়গায় আপনি দেখুন যে মূল জায়গাটা কোথায়। যখন এই সাম্প্রদায়িক শক্তির পক্ষ থেকে বলা হয় যে চেক অ্যান্ড ব্যালেন্স নাই, ভাই চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে তো জামাত নির্বাচনই করতে পারে না। চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে যে 30 লক্ষ মানুষের বিরুদ্ধে যেই দল দাঁড়ায়, সেই দেশে চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে এই দল কি করে রাজনীতি করে? বাংলাদেশে 54 বছরে কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নাই? আমরা আওয়ামী লীগ নিয়ে যেই রকম ভাবে সোচ্চার হই, ঠিক একইভাবে আমরা সোচ্চার হতে চাই জামাতে ইসলাম, আরো 30 গুণ বেশি সোচ্চার হতে চাই, কিন্তু আমরা পারি নাই। এবং পারি নাই অন্তর্বর্তীকালীন সরকার এসে এই শক্তিটাকে প্রধান বিরোধী দল হিসেবে বসিয়ে দিয়ে গেল। আপনি চিন্তা করে দেখুন, যেই দল বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই দল এখন বাংলাদেশের অতীত বর্তমান ভবিষ্যতের নিয়ন্ত্রক হয়ে বসে আছে, প্রধান বিরোধী দল। সেইখানে বিএনপি কি করতে পারে? মুক্তিযুদ্ধের সপক্ষের একটি দল হিসেবে সে করতে পারে কি? প্রথমেই সে পিআর পদ্ধতিতে এই উচ্চ কক্ষটা বন্ধ করে দিতে পারে। সেটাই তারা করেছে। কারণ তারা যখন 2/3 নির্বাচিত হয়ে এসেছে, স্বাভাবিকভাবেই এই সাম্প্রদায়িক শক্তির উত্থানটি কিন্তু বন্ধ হয়ে গেছে।
কাজেই বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা, যে প্রগতিশীল যাত্রা, মুক্তিযুদ্ধের গণভোটের যে হ্যাঁ যাত্রা, ভোট যারা দিয়েছে, যেসব মানুষ দিয়েছে, জি। দেশের মানুষই তো দিয়েছে, সেই হ্যাঁ ভোটটাকে তাহলে কি বিএনপি সরকার ইগনোর আপনি করতে পারে দেখুন কিনা? হ্যাঁ ভোট দেশের মানুষকেই দিতে হলো, এবং দেশের মানুষকে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বদিউল আলম মজুমদারকে 2.5 কোটি টাকা দেন, অমুককে 1 কোটি টাকা দেন, অন্তর্বর্তীকালীন কি বলে ওই তরুণ সদস্যদেরকে কোটিখানেক টাকা দেন। কি কারণে? আপনি না ভোটের পক্ষে, আপনি তো রেফারি, আপনি তো দুই পক্ষ দেখবেন কোনটা, আপনাকে হ্যাঁ ভোটের পক্ষে কেন এতখানি কাজ করতে হলো? আপনি দেশেরটা ভালো বোঝেন, দেশের মানুষ বোঝে না, অন্যেরা বোঝে না। আপনি যুক্তরাষ্ট্র থেকে নিয়ে এসে লোকজনকে বোঝাবেন কি করে সরকার চালাতে হয়? আপনার যে 3 কোটি লোক, প্রায় 2.80 কোটি লোক না ভোট দিল, তারা মানুষ নয়? এবং যেই 6 কোটি লোক ভোটই দিতে জানায় তারা মানুষ নয়? 6-3-9 কোটি লোক তো হ্যাঁ ভোট দেয় নাই। তাহলে আপনি কি বলে হ্যাঁ ভোট দেয় নাই? তো তার মানে হ্যাঁ পক্ষে না। কাজে এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক তর্ক করতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা নির্বাচিত সংসদের উপরে আপনি কিছু চাপিয়ে দিতে পারেন না। আপনারা কয়েকজন অনির্বাচিত ব্যক্তি নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি কি করে একটি নির্বাচিত সরকারকে বলেন যে আপনাদেরকে এইভাবে চলতে হবে? ধন্যবাদ মাহমুদ প্রধানমন্ত্রী আজিজ। এবং রাষ্ট্রপতির আবারও ক্ষমতা যদি আসবো আপনারা আপনার কাছে। চান, তাহলে আপনারা তো ডক্টর ইউনূস সাহেব কি ওই রাষ্ট্রপতিকে আবারও আসার মেনেছেন? চেষ্টা করবো আপনার কাছে। আল মামুন রাসেল, আপনার কাছে আসতে চাই যে অনেকগুলো অভিযোগ ইলেকশন ইঞ্জিনিয়ারিং, বিরোধী দলের আসলে বসার কথা না এই অবস্থানে যেখানে তারা রয়েছেন, সব মিলিয়ে বলবেন, আপনার মতামত ব্যক্ত করবেন একই প্রসঙ্গে। জি, প্রথম কথা হচ্ছে মাহবুব ভাই যেটি বললেন সেটা হচ্ছে বিএনপি নোট অফ ডিসেন্ট ছাড়া সবকিছু বাস্তবায়ন করবে। বিএনপি কিন্তু এই যে সুপ্রিম যে সচিবালয়, সেটা নোট অফ ডিসেন্ট ছিল না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিএনপি যে 31 দফা, সেই 31 দফার মধ্যে ছিল বেগম জিয়ার 2030 যে ভিশন, সেই ভিশনের মধ্যে সুপ্রিম কোর্টের সচিবালয়টা ছিল। এবং কি আপনি জানেন আমাদের সুপ্রিম কোর্টের আপনার 2বার বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে। একটা হচ্ছে 91-তে গণ অভ্যুত্থান, 90-তে গণ অভ্যুত্থান হয়েছে, আর একটা হচ্ছে 24-এ গণ অভ্যুত্থান। 2 গণ অভ্যুত্থানের পরে বিএনপি ক্ষমতা আসছে। আপনার 91-এর গণ অভ্যুত্থানের পরে যখন হচ্ছে আপনার স্বৈরশাসক বিদায় হয়েছে, তখন 3 জোটের একটা রূপরেখা হয়েছে। যে 3 জোটের রূপরেখাটা 7টা কমিটমেন্ট ছিল। 7টা কমিটমেন্টের মধ্যে একটা কমিটমেন্ট ছিল যে আমাদের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা, বিচার বিভাগকে স্বাধীন করা। তখন কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর এটাকে অস্বীকার করেছিল। এবং কি 1994 সালে একটা রিট হয়েছিল, 1994 সালে বিএনপি ক্ষমতা থাকা অবস্থায়। সে রিটটা 2001 সালে এসে আপিল বিভাগ রায় দিয়েছিল এই যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার জন্য। তখন হচ্ছে যে তৎপর সরকার আয়োজন করে, তৎপর সরকার চেয়েছিল যখন ক্ষমতা আসছে, মানে এই মেজরিটি পেয়েছে, তখন তৎপর সরকার চেয়েছিল তখন এটা অধ্যাদেশের আলোকে এই যে আলাদা করার জন্য। কিন্তু বেগম জিয়া বলেছিলেন না, আমরা ক্ষমতা এসে আমরা এটাকে আলাদা করব, আপনারা এখন এটা করার দরকার নেই। সেটা কিন্তু আমরা এই বিচারপতি লতিফুর রহমানের যে আছে, উনি তৎপর সরকারের ছিলেন, ওনার বইতে লেখা আছে এটা। এবং কি পরবর্তীতে বিএনপি ক্ষমতা এসে এটা আবার অস্বীকার করেছে। এবং কি অনেক দিন ধরে আপনি 2007 সালে যখন আবার এই যে 11 সরকার আসে, তারা কিন্তু নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করেছে। কিন্তু সচিবালয় ছিল একটাই, আইন মন্ত্রণালয় থেকে এটাকে ডিল করা হইতো। কিন্তু এবারে অন্তর্বর্তীকালীন সরকার এসে এটাকে করেছেন, একটা অধ্যাদেশ করেছেন, আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করেছেন। সেই সচিবালয় প্রতিষ্ঠিত সচিবালয় ওনাদের নোট অফ ডিসেন্ট ছিল না, সেটাকে ওনারা বাতিল করে দিয়েছেন। তার মানে ওনাদের উদ্দেশ্য হচ্ছে আবার বিচার ব্যবস্থাটা আবার ওনাদের কক্ষীকৃত করা, ওনার প্রত্যেকটা জিনিস ওনাদের হাতে কক্ষীকৃত থাকবে। তো সুতরাং আপনার তো এখানে নোট অফ ডিসেন্ট ছিল না, তাহলে এরপরও আপনি কেন এটাকে বাতিল করলেন? আপনি তো 31 দফায় ছিল, আপনি বলেছেন, এবং কি 7 দিন আগে ওনাদের ম্যানিফেস্টো দিয়েছে, যেহেতু প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে সচিবালয়, ওনারা বলেছেন আমরা সচিবালয়কে শক্তিশালী করব। তাহলে আপনি কেন করলেন সেটা? আরেকটি বিষয় নিয়ে আসে। অতীতে জামাতকে তো নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল, যা টেকেনি আল মামুন রাসেল। এবার আওয়ামী লীগকেও নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে। আপনারা কি মনে করেন যে এই আইনি প্রক্রিয়ার মধ্যে বড় কোনো দুর্বলতা রয়েছে যার সুযোগ নিয়ে তারা কামব্যাক করতে পারে? না, প্রথম কথা হচ্ছে আপনি আইনি জামাতকে নিষিদ্ধ করেছে, আবার নির্বাহী আদেশে আবার নির্বাহী প্রত্যাহার করেছে। তো যদি আওয়ামী লীগকে যদি সেটা করতে হয়, তাহলে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে, আবার নির্বাহী আদেশে সেটা করুক, সরকারি গভর্নমেন্ট করুক। যদি গভর্নমেন্ট তো এটাকে অলরেডি অধ্যাদেশটাকে পাশে করেছে, আপনার সংসদে পাশে করেছে, তার মানে তারা নিষিদ্ধ। যদি তারা যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ থাকবে ততক্ষণ তো আপনাকে নিষিদ্ধ বলতে হবে। আপনি তো সিদ্ধ বলতে পারবেন না। আপনি যদি নিষিদ্ধটা সিদ্ধ হয়ে যাবে তখন আপনি আর নিষিদ্ধ বলতে পারবেন না। এই যে জামাতের কথা বলেছে, জামাতের এই যে হত্যার কথা বলেছে, তারা হত্যার সহযোগিতা করেছে, সেটা তো আমার 1973 সালে একটা কোলাবোরেটর অ্যাক্ট হয়েছে, দালাল আইন হয়েছে। সেই দালাল 37,000 মামলা হয়েছে। 37,000 মামলা যে 7,000-কে আপনার সাজা দেওয়া হয়েছে, সেই সাজা দেওয়া এবং 37,000 যে মামলা হয়েছে, এই মামলায় এখনো পর্যন্ত জামাতের যারা যে নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের একজনই ছিল না।
সে 37,000 মামলা, তখন তো দৃশ্যমান ছিল এটা। এখন জি। না যে মামলা তো তখন হয়েছে। একটা বিষয় নিয়ে আসতে চাই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি আবারও রাজনীতিতে স্পেস পেয়ে যায় কোনোভাবে, তো ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে এনসিপির কোনো সুনির্দিষ্ট প্ল্যান বা অ্যাকশন রয়েছে কিনা? বুঝিনি আমি কথাটা। যদি ফ্যাসিবাদের আবারও পুনরুত্থান হয়, আবারও বাংলাদেশে তারা ফিরে আসে এবং শেখ হাসিনা সরকার তারা যদি আবারও দেশের রাজনীতিতে যুক্ত হওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে এই ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে এনসিপির কি করণীয়, বা এরকম বা বিরোধী দল যদি আমরা জামাতের কথা বলি, তাদের আসলে সুনির্দিষ্ট কোনো প্ল্যান বা অ্যাকশন রয়েছে কিনা এই বিষয়ে? না না, প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ যদি আবার ব্যাক আসে, যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে প্রত্যেককে, তারা তো রাষ্ট্র দিয়ে কাজ করেছে, সংবিধানের বিরুদ্ধে কাজ করেছে। তারা একটা সংবিধান, একটা প্রধানমন্ত্রীকে পালিয়ে যাওয়ার জন্য তারা উদ্বুদ্ধ করেছে। তারা অ্যাবোটার হিসেবে তারা তো রাষ্ট্রদ্রোহী মামলা খাবে তারা। এই যারা গণ অভ্যুত্থানে এখন তো হচ্ছে আপনার নিজেদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, কিন্তু এটা বোঝা উচিত যে একটা রাষ্ট্র একটা সংসদ সবকিছু ছিল, সবাইকে পালিয়ে বাধ্য করেছে। আপনি তো রাষ্ট্রদ্রোহিতা কাজ করেছেন। এখনো পর্যন্ত যত কাজ আছে বেশিরভাগ কিন্তু রাষ্ট্রদ্রোহিতা কাজ। আপনি যে শেখ মুজিবুর রহমান জাতির প্রতিকৃতি, সেই প্রতিকৃতি আপনি সরিয়েছেন, এটাও তো রাষ্ট্রদ্রোহিতা। মোট কথা হচ্ছে যে দেশকে যদি সুন্দর করতে হয়, গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্র সংস্কার, যে ইম্পর্টেন্ট সংস্কারগুলো, যে ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্স, প্রত্যেকটা ক্ষমতাটা ভারসাম্যতা রাখতে হবে। যদি আমরা রাখতে পারি এবং কি আমরা হচ্ছে ভবিষ্যতে যেন ফ্যাসিজম তৈরি না হয়, সেটার প্রক্রিয়াটা আমাদেরকে প্রত্যেকেই নিতে হবে। আমরা চাই না যে কেউ, আমরা চাই না আমাদের দেশের মানুষকে হত্যা করুক, এটা আমরা কখনো চাই না। আমরা একটা নতুন স্বাধীন, আমাদের একটা দেশ আমরা পেয়েছি 1971 সালে, আমরা একটা দেশ পেয়েছি। সেই দেশটা সুন্দর দেশ, এই দেশের এই যে 24 একটা ধারাবাহিকতা ছিল। তো সুতরাং আমরা চাই না আমাদের দেশের মানুষ ধন্যবাদ আল মামুন রাসেল। মাহবুব আজিজ, একেবারে শেষ পর্যায়ে রয়েছে, আপনার কথা শুনতে চাই। এই বিষয়টাই আমি একটু বলি যে আপনি বললেন যে ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কি হবে। আচ্ছা, ফ্যাসিবাদ মানে কি আওয়ামী লীগ? শেখ হাসিনার কথা আমরা যেহেতু উচ্চারণ করেছি, এই জন্য ফ্যাসিবাদ মানে হচ্ছে মানুষের কথার যে অধিকার সেটা কেড়ে নেওয়া। ফ্যাসিবাদ মানে হচ্ছে মানুষের অধিকারকে স্বীকার না করা রাষ্ট্রীয়ভাবে, এবং সেটা সবসময়। যখন আপনি এখনো যদি মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়, এখনো যদি বলা হয় যে না তুমি কালো, বা তুমি তোমার দাঁড়িয়ে আছে, তুমি এখান থেকে বেরিয়ে যাও, এটাও ফ্যাসিবাদ। অর্থাৎ আপনি মানুষের সাধারণ যে মৌলিক অধিকারগুলো, সেগুলো আপনাকে মানতে হবে। এখন আপনি 4 থেকে 5 কোটি লোক আওয়ামী লীগের সমর্থক, যারা হত্যার সঙ্গে জড়িত নয়, কোনোভাবে তারা যদি না, তুমি সমাজের বাইরে চলে যাবে, এইটা হবে ফ্যাসিবাদ। এবং এই অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষার জন্য 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। তখন আওয়ামী লীগের সমালোচনা করলে বলা হতো তুমি বিএনপি জামাত। আর এখন বিএনপির বা আপনার গণ অভ্যুত্থান নিয়ে কোনো কথা উঠলে ভারতীয় দোসর, আওয়ামী লীগের দোসর, অর্থাৎ ট্যাগবাজি। আপনারা এবং মামুরা দেশে থাকবেন, বাকিরা থাকবে না। সেটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ এবং তার দোসররা থাকবে, এবং বিএনপির সময় বিএনপিও তার দোসররা থাকবে। ওই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ফ্যাসিবাদ মানে হচ্ছে তাই, যে সবাই মিলে যেই একটি সমাজ তৈরি হয়, সেইটা তৈরি করতে না দেওয়াটা ফ্যাসিবাদ। ওই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ দরকার, যেখানে যা চোর, ডাকাত, গুন্ডা, খুনি সবাই সবার শাস্তি পাবে। কিন্তু পিতার সম্পত্তি থেকে আপনি কাউকে বঞ্চিত করতে পারবেন না। এই দেশটি সবার। আপনি যেই ভূমিকাতেই থাকেন না কেন, সেটা 71-এর বিরোধিতাও যদি আপনি করেন, সেটার জন্য আপনি শাস্তি হবার পরেও আপনাকে রাজনৈতিক অধিকার দিতে হবে। আপনাকে যে কোনো ধরনের আপনার ভূমিকার জন্য আপনি সমাজ থেকে আপনাকে বঞ্চিত করা যাবে না। এইটা ন্যূনতম মানবাধিকারের আকাঙ্ক্ষা, এবং ওই জায়গাতে আমাদেরকে পৌঁছতেই হবে। এবং সেই জন্যই 24-এর এই গণ অভ্যুত্থান হয়েছে। আমরা 24-এর গণ অভ্যুত্থান হাইজ্যাক হতে দেখেছি। সাম্প্রদায়িক শক্তি বলতেছে তারাই এই 24-এ নেতৃত্ব দিয়েছে, এটা ভুল। এখানে বিএনপি সহ সকল দলমত, বাম রাজনীতির বড় একটা অংশ সেখানে ছিল। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ আগস্টের আমরা যে অসাম্প্রদায়িক গানগুলো শুনেছি, এগুলো কি সাম্প্রদায়িক শক্তির গান? জন্ম আমার ধন্য হলো, মুক্তির মন্দির ও সোপানতলে, এই গানগুলো কেন আমরা 18 মাস শুনি নাই? কারণ সাম্প্রদায়িক শক্তি সেগুলোকে লুণ্ঠন করেছিল। সেই জায়গা থেকে বেরিয়ে এসে সকল প্রগতিশীল শক্তিকে আমাদেরকে সমাজে স্থান দিতে হবে। আমরাও সেই প্রত্যাশা রাখি। অনেক ধন্যবাদ মাহবুব আজিজ এবং ধন্যবাদ আল মামুন রাসেল, আপনাদের দুজনকে।